নমস্কার, ধন্যবাদ বন্ধুরা। দুপুর 2টোর সময় লাইভে আসার কথা ছিল, 1 ঘন্টা দেরি হয়ে গেছে। আসলে বিভিন্ন বই খাতা এগুলো সব জোগাড় করতে অনেক দিন পুরানো, তো অনেক দিনের পুরানো কাগজপত্র এগুলো জোগাড় করতে মানে খুঁজে বার করতেই 1 ঘন্টা লেগে গেল। এগুলো তো আর কাজে লাগে না। যাই হোক, আছে, কিনেছিলাম পয়সা দিয়ে। এইটা 10 টাকা দিয়ে, এই 10 রুপিজ অনলি, দেখুন এই জায়গাটা লেখা আছে, এইখানটায় 10 রুপিজ অনলি। এটা 10 টাকা দিয়ে এই বইটা কিনেছিলাম। এটা সাবঅর্ডিনেটের মেমোরেন্ডাম। এটা চতুর্থ পে কমিশনের কাছে 1996 সালে এটা দেওয়া হয়েছিল। যাই হোক, আমি আপনাদের কাছে আগে বলেছিলাম যে আজকে আমি আমাদের 1971 সালে আমাদের সংগঠন SDEA ওয়েস্ট বেঙ্গল কেন গঠিত হয়েছিল সেটা বলবো। হ্যাঁ, সেই কারণেই প্রাসঙ্গিকভাবেই আমাদের সংগঠনের সঙ্গে সাবঅর্ডিনেট আমরা তো সবাই সাবঅর্ডিনেট করতাম। 1926 সালের সংগঠন, 100 বছরের পুরানো। তো সেই সংগঠনটা 1971 সালে কেন প্রয়োজন পড়লো হঠাৎ দুটুকরো হওয়ার, সেটা নিয়ে আলোচনা করব। এবং আমি কিছু বইপত্র, সাবঅর্ডিনেটের বইপত্র রেখেছি, কারণ আমাদের লেখা বইপত্র দিয়ে বললে তার কোনো মূল্য নেই, কারণ আমরা তো যা খুশি লিখতে পারি। আবার সাবঅর্ডিনেটের লেখা বইপত্র দিয়ে আমাদের বিরুদ্ধে বললে তারও কোনো মূল্য নেই, তারাও যা খুশি লিখতে পারে। কিন্তু নিজেরা নিজেদের বিরুদ্ধে তো লেখে না। নিজেরা যখন স্ববিরোধী কথা লেখে তখন বোঝা যায় তাহলে সেটা হয়েছিল। সেই জন্য স্ববিরোধী কথা লেখা আছে বলে বইগুলো নিয়েছি। আপনারা বললে বইগুলো কমেন্ট বক্সে ছবি তুলে দিয়ে দেবো। এখন কেন আমরা ভাগ হয়েছিল, আমি যেটা আমার সিনিয়রদের মুখে শুনেছি বা সাবঅর্ডিনেটদের লোকজনের মুখেও শুনেছি, সেইভাবে আমি বলবো। আমি তো 1971 সালে ক্লাস 1-এ পড়ি। হ্যাঁ, ক্লাস 1-এ পড়ি তখন। সুতরাং ওই সময় কি হয়েছিল না হয়েছিল সবটাই তো আমার শোনা কথা। আমাদের সংগঠনের নেতৃত্ব, সিনিয়র নেতৃত্বরা যা আমাকে বলেছেন সেটা আমি বিশ্বাস করেছি। পাশাপাশি সাবঅর্ডিনেটের নেতৃত্ব থেকেও রিসেন্ট শুনলাম কিছু কথা, সেটাও বলবো আপনাদের। কেন ওরা যেটা বলছে সংগঠন কেন ভাগ হয়েছিল। এইবার ওদের নেতৃত্বের কথা ওরা বিশ্বাস করবে, আমাদের নেতৃত্বের কথা আমরা বিশ্বাস করব। আবার দুটোকে মিলিয়ে তৃতীয় একটা কিছু, সেটাও আমরা ভাবতে পারি। সেটা হলো যে 1947 সালে দেশ স্বাধীন হওয়ার পরে থেকে আজকে 2025 সাল, এই সময় পিরিয়ডের মধ্যে, এবং 1947 থেকে 77 সাল, 1947 সাল থেকে 77 সাল, এই 30টা বছর কিন্তু পশ্চিমবঙ্গে কংগ্রেসের শাসন ছিল। মাঝখানে 1967 সালে 9 মাস এবং 1969 সালে 13 মাস, এই 9 আর 13, 22 মাসের জন্য একটা যুক্তফ্রন্ট সরকার গঠিত হয়েছিল। এছাড়া কিন্তু 1977 টু 47 এই 30 বছরের মধ্যে যদি 22 মাস বাদ দেওয়া যায়, তাহলে 28 বছর 2 মাস কিন্তু কংগ্রেস শাসন করেছিল। কিন্তু কংগ্রেস কিন্তু কোনো পে কমিশন করেনি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এই পিরিয়ডের মধ্যে আমাদের যে 6টা পে কমিশন হয়েছে, কোনোটা যুক্তফ্রন্ট সরকারের আমলে একটা, কারণ তারা 13 মাস এবং 9 মাস সময় পেয়েছিল। যুক্তফ্রন্ট আমলে একটা পে কমিশন হয়েছিল। তারপরে কিন্তু আর পে কমিশন হয়নি। তারপরে আবার যখন বামফ্রন্ট ক্ষমতায় আসলো, তখন 1977 থেকে 2011 পর্যন্ত যে ক্ষমতায় ছিল, তাতে কিন্তু আরও 4টে পে কমিশন বামফ্রন্ট বসিয়েছিল। তার মানে যুক্তফ্রন্ট একটা, বামফ্রন্ট 4টে, মোট 5টা পে কমিশন কিন্তু বামফ্রন্ট বা যুক্তফ্রন্টের আমলে হয়েছিল। আর একটি পে কমিশন হচ্ছে গিয়ে বর্তমান সরকারের আমলে 2016 সালে, যেটা 4 বছর লেগেছে, মানে পৃথিবীর ইতিহাসে রেকর্ড, 4 বছর লেগেছে এই পে কমিশনের রিপোর্ট বেরোতে। এবং 48 মাস পরে সেটা কার্যকরী হয়। 2020 সালের জানুয়ারি মাস থেকে 48 মাসের এরিয়ার কিন্তু 1 পয়সাও দেওয়া হয়নি, 1টা টাকাও এরিয়ার দেওয়া হয়নি। অতীতে বামফ্রন্ট সরকারের আমলেও যখন দেরি হতো, সঙ্গে সঙ্গে হতো না, কিন্তু বামফ্রন্ট সরকারের আমলে কিন্তু 27 মাসের এরিয়ার মেরে দেওয়া হয়েছে, কিন্তু আবার 12 মাসের এরিয়ার দিয়েছে। যে একদম পুরোটা মেরে দিয়েছে,
এটা কিন্তু বামফ্রন্টের আমলে কোনোদিন হয়নি। কিছুটা পার্ট মেরে দিয়েছে, কিছুটা পার্ট দিয়েছে, যাই হোক মন্দের ভালো। এখন তাহলে দেখতে পাচ্ছি যে এই যে গভর্নমেন্ট, এই যে 34 বছর বামফ্রন্টের শাসন এবং 2025 সাল, আজ সালটা তো প্রায় শেষই হয়ে এসছে, তাহলে 2025 সাল আর 47 সালের পর থেকে আরও 53 বছর, তাহলে 53 আর 25, 78 বছর যে শাসন হয়েছে পশ্চিমবঙ্গে স্বাধীনতার পরে, তাতে ছটা পে কমিশন হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি 7খানা হওয়ার কথা ছিল, 1খানা কিন্তু হয়নি। তাহলে এই যে 78 বছর শাসনের মধ্যে বামফ্রন্ট শাসন করেছিল 34 বছর, মানে অর্ধেকেরও কম, আর 34 দুগুণে 68, আরও 10, তার মানে আরও 44 বছর অন্যেরা শাসন করেছে। সেই 44 বছরের মধ্যে মাত্র একটি পে কমিশন হয়েছে, এবং যে পে কমিশনটিতে আমাদের 1 টাকাও এরিয়ার দেওয়া হয়নি। এটা একটা ইতিহাস। যাই হোক, এখন আমরা কেন সাবঅর্ডিনেট ছেড়েছিলাম, এটা আমি আমাদের সিনিয়রদের মুখে যেটা শুনেছি এবং সাবঅর্ডিনেটের মুখে যেটা শুনেছি, দুটোই আমি বলবো। এবারে বিশ্বাস অবিশ্বাসের প্রশ্নটা তো যার যার ব্যক্তিগত, সেভাবে তো কোনো হাতে ডকুমেন্টস নেই। কিছু ডকুমেন্টস আছে, সাবঅর্ডিনেট যে কালিদাসের মতন আচরণ করেছিল তার কিছু ডকুমেন্টস আমি সাবঅর্ডিনেটের ডকুমেন্টস নিয়ে বসেছি, নইলে অন্যদের ডকুমেন্ট নিয়ে বসলে তো সেটার কোনো মূল্য থাকে না। আর আমরা তো যা খুশি লিখতেই পারি সাবঅর্ডিনেটের বিরুদ্ধে, কিন্তু সাবঅর্ডিনেট স্ববিরোধী কথা তাদের যে মেমোরান্ডাম বুলেটিনে লিখেছে সেটা আমি দেখাবো। অনেকেই জানে না, নতুন যারা সার্ভিসে এসছে তারা জানে না, নতুন সরকার দিয়ে দিচ্ছে না, তার দায় আমাদের ঘাড়ে অকারণে চাপানো হয়, তার দায় আমাদের নয়। দিয়ে আমরা আটকে রাখিনি, আমরা দিয়ে চাইছি। হ্যাঁ, যাই হোক, তো 1967 সালে যখন প্রথম পে কমিশন গঠন হয়, তখন পে কমিশনের কাছে কিন্তু সাবঅর্ডিনেট 1 স্টেপ বিলো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার স্কেল চায়নি, ভালো স্কেল কিন্তু চায়নি। সম্ভবত এই নিড বেস মিনিমাম ওয়েজ ধরে ক্যালকুলেশন করেও যা আসে সেটা কিন্তু চায়নি, অনেক কম চেয়েছিল। ফিগারটা আমি এক্স্যাক্ট বলতে পারছি না, তবে 350 আশপাশে সম্ভবত হবে, 350 কি 370, এই 350 আশপাশে হবে। সেই জায়গাটা আমি যে সাবঅর্ডিনেট যে দ্বিচারিতা করেছে পে কমিশনের কাছে স্কেল না চেয়ে, পরবর্তীকালে 74 সালে স্কেল চেয়েছে 69 থেকে, সেই দ্বিচারিতাগুলো আমি দেখাবো। সেই জন্য আমি সাবঅর্ডিনেট বই নিয়ে বসেছি। বিভিন্ন সময় তারা দ্বিচারিতা করেছে, সেগুলো দেখাবো আমি। তো 1967 সালে পে কমিশন বসার আগে আমাদের যে স্কেল ছিল, আমাদের ছিল 200 থেকে 400 টাকা। তখন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের স্কেল ছিল 200 থেকে 400 টাকা, আর ড্রাফটসম্যান এবং সার্ভেয়ারদের স্কেল ছিল 150 থেকে 250 টাকা। অর্থাৎ ড্রাফটসম্যানদের থেকে আমরা 33% বেশি বেসিক পেটা পেতাম। এবং এই 200 টাকার সঙ্গে তখন কিন্তু এরকম পার্সেন্টেজ ডিএ ছিল না, তখন থাউকা পার্সেন্টেজ এইচআরএ, পার্সেন্টেজ ডিএ এই ধরনের সুযোগ সুবিধা ছিল না, তখন থাউকা ছিল। তো তখন 200 প্লাস 122 প্লাস 6, তাহলে 200 আর 122 যোগ করলে 322, আর 6 328 টাকা আমাদের পে প্যাকেট ছিল। 67 সালে পে কমিশন বসার সময় আমাদের পে প্যাকেট ছিল 328 টাকা গ্রস স্যালারি। এখন পে কমিশন যখনই বসে, মানে যখন ইমপ্লিমেন্ট হয়, তখন তো ডিএটা শূন্য হয়ে যায়, তাহলে ওই টোটাল গ্রস অ্যামাউন্টটাই বেসিক অ্যামাউন্ট হয়ে যায়, তার ফলে ডিএ শূন্য হওয়াতে যা বেসিক তাই হয়। হ্যাঁ, তো মজার কথা হলো যে প্রত্যেক পে কমিশনেই একজন না একজন শাসক দলের প্রতিনিধি থাকে, মানে যিনি কর্মচারী প্রতিনিধি হয়ে ওখানে স্থান পান তিনি আসলে শাসক দলের প্রতিনিধি। তো ওখানেও যিনি স্থান পেয়েছিলেন তিনি হচ্ছেন পোস্ট অফিসে চাকরি করতেন এমন একজন লোক, মানে পে কমিশনের প্রতিনিধি হয়েছেন রাজ্য সরকারি কর্মচারীদের হয়ে। আশ্চর্য বিষয়, তিনি রাজ্য সরকারি চাকরিই করেন না, তিনি রাজ্য সরকার খায় না মাথায় মাকে জানেন না, তিনি হয়েছেন রাজ্য সরকারি কর্মচারীদের প্রতিনিধি। হ্যাঁ, 1 মিনিট, একটু ফ্যানটা ঠিক আছে থাক। তো তিনি হচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীদের প্রতিনিধি। তিনি কি বললেন, তিনি একটা সুপারিশ করলেন যে ড্রাফটসম্যান, সার্ভেয়ার এবং তখন এলসিই বলতো, তখন এখন যেমন ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বলা হয়, তখন সেটা বলা হতো না। তখন ডিসি, ডিএমই, ডিই ছিল না, তার বদলে লাইসেন্সিয়েট বলা হতো। তাহলে এলসিই, এলএমই, এলইই। এবার উনি বলছেন যে 3 বছর বা 4 বছরের ডিপ্লোমা কোর্স, তো কোনো সময় 3 বছরের ছিল, কোনো সময় 4 বছরের ছিল, এক্স্যাক্ট ওই সময়টা কত বছর ছিল আমি বলতে পারছি না।
তো 84 সালেই কিন্তু দুটো ব্যাচ বেরিয়েছে, একটা 4 বছরের ব্যাচ, একটা 3 বছরের ব্যাচ। হ্যাঁ, তো ওই সব ঠিক পার্টিকুলার ওই সময় 3 বছর ছিল না 4 বছর ছিল আমার জানা নেই, কারণ 1967 সালে আমার 2 বছর বয়স। তো যেটা হয়েছে সেটা উনি বললেন যে সার্টিফিকেট কোর্সে সার্ভেয়ার এবং ড্রাফটসম্যানদের পড়াশোনা, ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস এবং ওই ওভারসিয়ার বা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদেরও পড়াশোনা, ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটি সেম, অলমোস্ট সেম। সুতরাং আলাদা করে স্কেলের কোনো দরকার নেই, প্রত্যেকের জন্য 300-600, মুড়ি মুড়কির এক দর হয়ে গেল। ড্রাফটসম্যান সার্ভেয়ারদের সঙ্গে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মানে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের এক করে দেওয়া হলো। 300-600 টাকা স্কেল হলো, আমাদের 28 টাকা স্কেল কমে গেল। এটা সাবঅর্ডিনেটের বই থেকেও কিন্তু, সাবঅর্ডিনেটের একটা বইও কিন্তু সেই কথাটা আমি পেয়েছি। এই যে সংযোগ, এই সংযোগের এপ্রিল 2008 সংখ্যায় টাকা যে কমে গেছিল সে কথাটা কিন্তু এখানে লেখা আছে, কিন্তু দায়ী করা হয়েছিল ঘোষকুণ্ডু কমিটিকে। এই জায়গাটা আমার একটু গুলিয়ে গেছে, দায়ী করা হয়েছিল ঘোষকুণ্ডু কমিটিকে। আমি একরকম শুনেছি, এখানে আরেক রকম লেখা আছে, তাই এই ডিটেলসটা জানা দরকার। কারণ অ্যাকচুয়ালি আমাদের যারা ফাউন্ডার মেম্বার তাদের বয়স 90, 92, 95, ম্যাক্সিমাম মারা গেছেন, আর যারা জীবিত আছেন তারাও বলা টলার মতন উপযুক্ত না। এই জায়গাটা আমার একটা খটকা লেগেছে এই জায়গাটা লেখা দেখে, যাই হোক বলছি সেটা। তো এই যে জুনিয়র ইঞ্জিনিয়ার, তখন জুনিয়র ইঞ্জিনিয়ার ছিল না, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা ওভারসিয়ারদের সঙ্গে ড্রাফটসম্যান সার্ভেয়ারদের যখন স্কেলটা এক করে দেওয়া হলো, তখন কিন্তু সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররা ক্ষোভে পেটে পড়ল। খুব স্বাভাবিক, 33% বেতন বেশি ছিল, 150 থেকে 250 টাকা যাদের ছিল তাদের থেকে 33% বেশি ছিল, তাদের দুটো সমান করে দেওয়া হলো। এর জন্য ড্রাফটসম্যানরাও বলে একসময় আমরা সমান ছিলাম, ওরা নিজেরা ধান্দাবাজি করে, মানে স্যাক্রিফাইসে কোনো মূল্য নেই। বাম আমলে এরকম ড্রাফটসম্যান সার্ভেয়ারদের কোঅর্ডিনেশন কমিটির ড্রাফটসম্যান সার্ভেয়ারদের শুনেছি ওই এরা সব ধান্দাবাজ, সাব অ্যাসিস্ট্যান্টরা খুব ধান্দাবাজ, তারা নিজেদের স্কেল বাড়িয়ে নিয়েছে। হ্যাঁ, আমাদের সঙ্গে সমান ছিল। আরে তোমাদের সঙ্গে সমান ছিল না, তোমাদের সঙ্গে সমান 67 সালের পে কমিশনে হয়েছিল, হ্যাঁ, কিছুদিনের জন্য, তাও পুরোটা হয়নি। যাই হোক, তো এই যে ড্রাফটসম্যান সার্ভেয়ারদের সঙ্গে এক হয়ে গেল, তার আগেই শোনা গেছিলো যে এরকম একটা কিছু হতে চলেছে, এরকম হতে চলেছে। তো যারা খোঁজখবর রাখে তারা নেতৃত্বকে বলেছিল এই ধরনের খবর হতে চলেছে, রিপোর্ট বেরোনোর আগেই আটকাতে হবে। কিন্তু ঘোড়ার মুখে খবর আমরা বিশ্বাস করি না, হ্যাঁ, তার জন্য সেটা নিয়ে কোনো প্রতিবাদ কিছু হয়নি এবং স্কেল 28 টাকা কমে গেল বেতন। এই কমে যাওয়া নিয়ে কিন্তু প্রচণ্ড বিরোধ তৈরি হলো। যেমন আর কি 1996 সালের পরে, 96 সালে যারা চাকরি করেছেন, 96 সালের পরে চাকরি করেছেন, মানে 2008-এর আগ পর্যন্ত, তারা জানেন যে 10 নম্বর স্কেল যখন 4500 টাকা ছিল, যখন পে কমিশন সুপারিশ করেছিল 4800 টাকা বেতন স্কেল, তখন সেই 4800 টাকা চাইতে গেলে লাল চক্ষু দেখতে হতো। আমি ওইটা চেতে গিয়েই আমি মারধর খেয়েছি। আমি সংগঠন ছাড়তে বাধ্য হয়েছি, কোনো মানে আমার সংগঠনের সঙ্গে রাজনৈতিক কোনো মতপার্থক্য ছিল না, হ্যাঁ, পুরোপুরি অ্যাপলিটিক্যাল। শুধু স্কেল চেতে গিয়ে যে 12 নম্বর স্কেল পাবো না কেন, এইটা চেতে গিয়ে মারধর খেয়েছি। ঠিক সিমিলারলি যখন প্রথম পে কমিশন যেহেতু যুক্তফ্রন্ট সরকারের আমলে হয়েছে, হ্যাঁ, কমরেড কেজি বসু সুপারিশ করেছেন, উনি জানেন না ড্রাফটসম্যান সার্ভেয়ার আর জুনিয়র ইঞ্জিনিয়ার মানে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের যে এক পড়াশোনা এক নয়, সার্টিফিকেট কোর্স আর ডিপ্লোমা কোর্সকে উনি গুলিয়ে ফেলেছেন। উনি জানবেন কী করে? উনি তো রাজ্য সরকারি কর্মচারীই নন, উনি চাকরি করতেন পোস্ট অফিসে। পোস্ট অফিসের লোককে ধরে নিয়ে এসছে, মানে নিজেদের কোনো লোকই নেই, পোস্ট অফিসের লোককে ধরে এনে বসিয়ে দিয়েছে পে কমিশনের কমিটিতে। তাহলে যেমন হওয়ার হয়েছে। তো ওনার অনেক ভালো কিছু বোধহয় সুপারিশ করেছিলেন উনি, সেগুলো জেনারেল ক্যাডারদের ক্ষেত্রে, কিন্তু আমাদের পিছনে একদম পেরেকটা মেরে দিয়েছিলেন। এবারে যেহেতু যুক্তফ্রন্ট সরকারের পে কমিশন, যুক্তফ্রন্ট সরকারের সুপারিশ, সেই কারণে তার তো বিরোধিতা করা যাবে না। ইভেন সুপারিশ করলেও তো সেই সুপারিশ চাওয়া যায় না। যখন 12 নম্বর স্কেল সুপারিশ করেছে 4800 টাকা, সেইটা চাইলেও লাল চক্ষু দেখতে হচ্ছে। আরে সেটা তো সবাই মানে সেটা আমাদের চাইতে হবে কেন? আমরা যারা জুনিয়র সাধারণ সদস্য তাদের চাইতে হবে কেন? চাইবে তো নেতারা মন্ত্রীর সঙ্গে বসবে, নেতারা ডেপুটেশন দেবে, নেতারা আমাদেরকে মানে উত্তেজিত করে বড় বড় মাস জমায়েত করবে, বিক্ষোভ সমাবেশ করবে, অনশন করবে, এগুলো তো করা উচিত। তা হয়নি। সমস্ত স্তরে জুনিয়ররা বিভিন্ন জায়গায়
মানে হই উজ্জ্বতি করেছে। অনেকে বলে আমাকে তো মারেনি, আরে হই উজ্জ্বতিটা করতে হয়েছিল কেন? তুমি জুনিয়র, তোমাকে কেন হই উজ্জ্বতি করতে হয়েছিল? তোমার নেতা তোমাকে কেন সচেতনকে নেতা করে না না সাধারণ সদস্যরা করে? যে কোনো বিষয়ে জনগণকে সচেতন কারা করে? রাজনৈতিক দলের নেতারাও করে, কর্মচারী সংগঠনের নেতারাই করে, নেতারাই বলে, নেতারা পড়াশোনা করে আসে, সাধারণ সদস্যদের তারা বোঝায়, সেই মতন আন্দোলন হয়। তাহলে জুনিয়র সদস্যরা বেশি জানে আর সিনিয়র যারা নেতা তারা কম জানে। তো জুনিয়র সদস্যদের আন্দোলন করতে হচ্ছে কেন? কেন লাল চক্ষু দেখতে হচ্ছে? আমাকেও দেখতে হয়েছিল, এবং আমার পুরো অতিরিক্ত আমার এলাকায় যিনি ছিলেন তিনি মাস্তান ছিলেন, অন্যান্য জায়গায় হয়তো মাস্তান ছিলেন না, আমার এলাকায় তো প্রদীপ ঘোষ ছিলেন না। প্রদীপ ঘোষের মতো লোক থাকলে বা কমল দাম থাকলে হয়তো আমাকে বেরোতে হতো না। কমল দাম বলেছিল আমাকে, তুই আমি ডাকলে তুই বেরোতে পারতিস না। কমল দাম টট করে কথা বলে, ইংরেজরা যেমন টট করে কথা বলে, হ্যাঁ, ইংরেজিতে ত নেই, টি, তপন লিখতে টি দিয়ে লেখে, তা TAPN তপন, আমরা বলবো তপন, ওরা বলবে টপন। তুই পারতিস না, আমি যদি থাকতাম তাহলে তুই পারতিস না। তো হতে পারে প্রদীপদা এই কমলদা থাকলে হয়তো সেটা হতে পারতো। তো এইটা নিয়েই গণ্ডগোল লেগে গেছে, ভিতরে ভিতরে গণ্ডগোল যখন লেগে যাচ্ছে তখন যারা যে অংশটা এই স্কেলের ব্যাপারে বেশি উৎসাহী, বেশি গণ্ডগোল পাকাচ্ছে, তাদের বিভিন্ন জায়গায় ট্রান্সফার করে দেওয়া হচ্ছে। একটা ট্রান্সফার যদি চিফ ইঞ্জিনিয়ারের কাছে গিয়ে একটা সমিতি কারো হয়ে বলে, খুব স্বাভাবিক চিফ ইঞ্জিনিয়ার কোয়ারি করতে যাবে না যে সেই ছেলেটি সর্বনাশ করতে এসছে না ভালো করতে এসছে, ধরেই নেবে ভালো করতে এসছে। এইরকমভাবে যখন টার্চার শুরু হলো, মারধর দেওয়া, তারপরে অ্যাকচুয়ালি পলিটিক্যাল অর্গানাইজেশন তো তাদের তো অফিসের বাইরেও লোকজন থাকে, যতই দুর্বল হোক পার্টি তাদের তো লোকজন থাকে। তারপরে মারধর দেওয়া, অত্যাচার করা, ট্রান্সফার করে দেওয়া ইত্যাদি বিভিন্ন রকম যখন করলো, তখন 1969 সালে ফাইটিং কমিটি বলে একটি কমিটি তৈরি হয়। ফাইটিং কমিটি, এটা সবাই জেনে রাখো, সুব্রত মন দিয়ে শোনো, এগুলো তো তোমারও জানা দরকার। ফাইটিং কমিটি যখন তৈরি হয় 1969 সালে, এই ফাইটিং কমিটির মাধ্যমে কিন্তু প্রথমে ইনার স্ট্রাগেল, প্রথমেই কিন্তু সংগঠন ভাগ করেনি, প্রথমে ইনার অর্গানাইজেশন স্ট্রাগেল করে ফাইটিং কমিটির মাধ্যমে লড়াই শুরু হয় 1969 সালে। কিন্তু দেখা যায় যে ফাইটিং কমিটি তখনকার দিনে তো এখনকার মতন ছিল না। হ্যাঁ, এখন যেমন এক টক করে ফোন করলাম অমনি সঙ্গে সঙ্গে চলে গেল একদম, আমেরিকা তো হোয়াটসঅ্যাপে কল করা যায়, এসব তো ছিল না। তখন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে আসতে গেলে ফরাক্কার ওখানে এসে দৌড়ে নামতে হতো, ট্রেন থেকে নেমে খেয়া পেরিয়ে অপর পাড়ে গিয়ে আবার ট্রেন ধরতে হবে, দৌড়াদৌড়ি করতে হতো, এরকম অবস্থা ছিল তখন সংগঠন করা অতটা সহজ না। এখনকার মতন এই টেলিফোন, মোবাইল ইত্যাদি ইত্যাদি, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, আমি ফেসবুকে বলছি আর ছড়িয়ে যাচ্ছে, আমার তো 2 লাখ, কালকে দেখলাম 2,10,000 হয়ে গেছে সকালবেলায়, আজকে হয়তো আরও বেড়ে যাবে। এই যে বিভিন্ন কোনায় কোনায় ছড়িয়ে পড়ছে, হ্যাঁ, তখন সেটা সম্ভব ছিল না। তো পরিস্থিতিটা এমন একটা জায়গায় গেল যে ফাইটিং কমিটির মাধ্যমে ইনার অর্গানাইজেশন স্ট্রাগল করা যাচ্ছে না। তখন বাধ্য হয়ে 1971 সালে কালীঘাট ওরিয়েন্টাল স্কুলে আমাদের সংগঠন জন্ম নিল, ওয়েস্ট বেঙ্গল সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন। এই নামটা প্রথমে নেওয়া হয়েছিল, ওয়েস্ট বেঙ্গল সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন। কেন? এই নামের পিছনে একটা ইতিহাস আছে। কী ইতিহাস? সাবঅর্ডিনেটের শেষ সম্মেলনে, মানে সাবঅর্ডিনেট যখনও ভাঙেনি, হ্যাঁ, তার শেষ সম্মেলনে যখন ওভারসিয়ার থেকে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হয়ে গেল, তখন সাবঅর্ডিনেটের এই সম্মেলনে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, রাজ্য সম্মেলনে, যে ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট ইঞ্জিনিয়ারিং সার্ভিস অ্যাসোসিয়েশন নামটা বাদ দিয়ে ওয়েস্ট বেঙ্গল সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল এই নাম নেওয়া হবে। যেহেতু ডেজিগনেশন ওভারসিয়ার নামটা পাল্টে গেছে, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ডেজিগনেশন নেওয়া হয়েছে, তাই অ্যাসোসিয়েশনের নাম হবে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন। কিন্তু রাজ্য সম্মেলনের এই সিদ্ধান্তকে মান্যতা দেওয়া হলো না। জানি না কোথার থেকে, আলিমুদ্দিন ডিস্ট্রিক্ট থেকে বলে দিয়েছিল কিনা, যে কোনো কারণই হোক, কোনো ভৌতিক কারণ হতে পারে বা কী কারণ জানি না, ওইটাকে মান্যতা দেওয়া হলো না। কিন্তু সেই সম্মেলনের শরিক আমরাও ছিলাম, কারণ আমাদের সংগঠনের ফাউন্ডার সেক্রেটারি ছিলেন রঞ্জিত দাস। রঞ্জিত দাস ছিলেন ওই সাবঅর্ডিনেটের ছিলেন জয়েন্ট সেক্রেটারি। তো জয়েন্ট সেক্রেটারি ছিলেন তখন উনি সাবঅর্ডিনেটেরও নেতৃত্ব ছিলেন। তো ওই সম্মেলনের সিদ্ধান্তকে মান্যতা দিয়ে আমাদের সংগঠনের নাম হলো ওয়েস্ট বেঙ্গল সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন। তার মানে শুধুমাত্র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররা এই সংগঠন করতে পারবে। এরপরে এই যে পরীক্ষা দেওয়া, প্রমোশন পাওয়া, এইসব ব্যাপারগুলো যখন আসে, এবং প্রমোশন পাওয়ার ব্যাপারে
আমাদের অনেকে যখন প্রমোশন পেয়ে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হয়ে গেল বা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হয়ে গেল, তাহলে তো সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের সংগঠন করতে পারবে না। অথচ সে সংগঠনকে ভালোবাসে, সে সংগঠনের জন্ম দিয়েছে। হ্যাঁ, সেই সংগঠন যে বাচ্চার জন্ম দেয়, বাচ্চার মা বাপের উপর, যারা আপনারা মা বাবা জানেন তো, হ্যাঁ, যে বাচ্চার প্রতি কী দরদ থাকে, তা যে বাচ্চাটাকে আমরা জন্ম দিলাম সেই সংগঠন করতে পারবো না অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হওয়ার জন্য বা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হওয়ার জন্য। তখন 1981 সালে সম্মেলন করে ঠিক হলো যে এখন থেকে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নামটা পাল্টে দেওয়া হবে, পাল্টে দিয়ে হলো স্টেট ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন, সংক্ষেপে SDEA ওয়েস্ট বেঙ্গল, মানে SDEAWB। এখনও আমরা SDEAWB, কিন্তু এখন আমাদের নাম স্টেট ডিপ্লোমা নয়, এখন আমাদের নাম হচ্ছে সোসাইটি ফর ডেভেলপমেন্ট অফ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্ট ওয়েস্ট বেঙ্গল। কারণ আমাদের মধ্যে ডিগ্রি ইঞ্জিনিয়ারদের আমরা নিচ্ছি, আমি নিজে ডিগ্রি ইঞ্জিনিয়ার। ডিগ্রি ইঞ্জিনিয়ারদের যখন আমরা নিচ্ছি, তাহলে ডিপ্লোমা একটা সংগঠনের নামের মধ্যে যদি একটা কোয়ালিফিকেশন জুড়ে দেওয়া হয়, এটা তো একটা বাইন্ডিংস হয়ে গেল। তাহলে যারা ডিপ্লোমা নয়, তাহলে তারা সেই সংগঠনে ঢোকে কী করে? হ্যাঁ, ডেজিগনেশনও নেই, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ডেজিগনেশনও নেই, বা সাবঅর্ডিনেট সার্ভিস দিয়েও নেই। হ্যাঁ, সাবঅর্ডিনেট সার্ভিস দিয়ে করতে পারবে না, যেহেতু আমাদের সবাইকেই নেওয়া হয়, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, অনওয়ার্ড চিফ ইঞ্জিনিয়ার পর্যন্ত সবাইকেই নেওয়া হয়, কিছু কিছু মেম্বার আমাদের আছেও। তো সেই জন্য ডেজিগনেশন দিয়েও হতে পারে না, আবার একটা কোয়ালিফিকেশন দিয়েও হতে পারে না। সেই জন্য আমরা যাতে সবাইকে নিতে পারি, ডিগ্রি, ডিপ্লোমা এবং সমস্ত ডেজিগনেশন ইঞ্জিনিয়ারদের নেওয়ার জন্য আমাদের সংগঠন এমন একটা নাম নিল, যে নামে ডিগ্রিও বোঝায় না, যে নামে ডিপ্লোমাও বোঝায় না, যে নামে জুনিয়র ইঞ্জিনিয়ারও বোঝায় না, যে নামে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারও বোঝায় না। কমন নাম, সোসাইটি ফর ডেভেলপমেন্ট অফ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্ট। এই আর্কিটেক্ট কথাটা ছিল না, আর্কিটেক্টদেরও আমরা যেহেতু নিচ্ছি, তাই সেই নামটা আমরা জয়েন করেছি, এবং আর্কিটেক্ট ওয়েস্ট বেঙ্গল এইটা নিয়েছে। এখন তাহলে এই যে পে কমিশন না, আমরা আমাদের সংগঠন জন্মানোর পরেই আমরা সরকারের কাছে আমরা একটা মেমোরেন্ডাম দিলাম, আমাদের গেজেটের স্ট্যাটাস দিতে হবে। এই গেজেটের স্ট্যাটাস, এবং আমরা স্কেল চাইলাম 425, 825, 425, 825 সম্ভবত। হ্যাঁ, আমরা এই স্কেল চাইলাম। তখন হু হু করে সাবঅর্ডিনেট ভেঙে যাচ্ছে, হু হু করে ভেঙে যাচ্ছে। সাবঅর্ডিনেট তখন করলো কি, এমন দ্বিচারিতা করলো, তারা 1974 সালে তারাও একটা ডিমান্ড করলো, সেটা হলো তারা ডিমান্ড করলো আমাদের থেকেও 25 টাকা বেশি, 450, 825। ও, আমরা চেয়েছিলাম 425, 825, ওরা আমাদের থেকেও 25 টাকা বেশি দাবি করে 450, 825 এই জায়গাটায় লেখা আছে। দেখা যাচ্ছে কিনা দেখুন, এই জায়গাটায় এটা হচ্ছে নিউজ বুলেটিন। এটা 74 সালের নিউজ বুলেটিন, 30 এটা 74 সালের নিউজ বুলেটিন, 1/4/74 প্রকাশ হয়েছে। এই বুলেটিনটা 1/4/74 এইখানে আছে, 1/4/74। তো যাই হোক, এবারে আসল কথায় আসি, যে আমরা তো গেজেটের স্ট্যাটাস পেলাম, তা ওরা গেজেটের স্ট্যাটাসের বিরোধিতা করেছে, সেগুলো কি করেছে না করেছে যেগুলো আমি সব পড়ে শোনাবো। তো যেটা বিষয় সেটা হলো যে সাবঅর্ডিনেটের থেকে আমি কি শুনেছি, সাবঅর্ডিনেটের থেকে আমি শুনেছি যে আমরা নাকি প্রমোশন পাওয়ার লোভে সংগঠনটাকে ভেঙেছি, মানে ওদের প্রমোশন পাওয়ার লোভ ছিল না। আচ্ছা, প্রমোশন পাওয়াটা কি লোভের বিষয়? প্রমোশন পাওয়া তো আমার লেজিটিমেট ক্লেম। একটা ক্যারিয়ার কি, মানে যে নদী হারায় স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল দাম বাদে আসি তারে, যে জাতি জীবন হারা অচল অসার, পদে পদে বাদে তারে জীর্ণ লোকাচার। তাহলে কি আমরা কি ওই স্রোত থাকবে না, আবদ্ধ জলাশয়? আমরা যে পদে ঢুকবো সে পদেই রিটায়ার করবো? অন্যান্য সব গ্রুপ ডি থেকে শুরু করে, গ্রুপ সি থেকে শুরু করে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সবাই একটা পদে ঢুকে প্রমোশন পেয়ে টপ 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 করে উপরে উঠবে। আইএএস যারা তারা উঠবে, বিভিন্ন অফিসাররা উঠবে, ইঞ্জিনিয়ারিং অফিসার, অন্যান্য অফিসার। আর আমরা কি এমন বিপ্লবের ব্যাপার যে প্রমোশন নিলেই বিপ্লবটা করা যাবে না? প্রমোশনের লোভে আমরা সংগঠন ভাগ করেছি? যদি করে থাকি ঠিক করেছি, যদি করে থাকি ঠিক করেছি।
আমার মনে হয় এইভাবে বোঝাতে চাইছে, মনে হয় আমি ভালো করে অনুধাবন করতে পারিনি, ফার্দার জেনে নিতে হবে। এই যেমন এবছর যেরকম পে কমিশন সুপারিশ করেছে যে আমাদের 50% কোটায় কোনো আপত্তি নেই, ডিপার্টমেন্টগুলো ইচ্ছা করলে দিতে পারে। এবারে এই যে ডিপার্টমেন্ট ইচ্ছা করলেই দিতে পারে এরকম একটা ঘচপচ করে রেখেছে, পরিষ্কার রিকমেন্ডেশন না করে ডিপার্টমেন্টের ঘাড়ে ফেলে দিয়েছে। এইবার কোনো একটা ডিপার্টমেন্ট যদি মনে করে, পিএইচই যদি মনে করে যে আমি 50% কোটা করে দেবো, যেমন আধা সরকারিগুলোতে তো 50% কোটা, কলকাতা কর্পোরেশনের 50% কোটা, কেএমডিএতে 50% কোটা, বিভিন্ন আধা সরকারি জায়গায় কিন্তু 50% কোটা আছে। তাহলে আজকে যদি হঠাৎ করে পিএইচই মনে করে যে আমরা 50% কোটা দিয়ে দেবো, তাহলে কি আমরা পিডব্লিউডি গিয়ে বাধা দেবো? বাধা দেবো না, আপনি দিতে পারবেন না, আগে সবার হবে, পিএইচকে দিলে সবাই হবে বলবো? নাকি পিএইচকে আগে ওইটা করতে দেবো, করতে দিয়ে পিএইচকে উদাহরণ দেখিয়ে বলবো যে পিএইচিতে যদি 50 হয় একটা সরকারি দপ্তর হয়ে আমার দপ্তর কেন হবে না? একটা দপ্তর যদি মানে কোটা পেয়ে যায়, একটা দপ্তর যদি প্রমোশন পেয়ে যায়, আমার মনে হয় এটাই বলতে চেয়েছে যে যারা সংগঠন ভাগ করেছে তাদের দপ্তরে, তারা যে দপ্তরে কাজ করত তাদের দপ্তরে আগে প্রমোশনটা চালু হয়েছে, সব দপ্তরে চালু হয়নি, তাই জন্য সব দপ্তরে একসঙ্গে চালু করতে হবে, মানে গুলিয়ে দাও বিষয়টা। কারণ প্রমোশন পেলে তো সাবঅর্ডিনেট করা যায় না, প্রমোশন পেলে সাবঅর্ডিনেট করা যায় না বলে প্রমোশনের ব্যাপারে ওদের কোনো পার্টিসিপেশন নেই, কিচ্ছু করে না। এই যে পিডব্লিউডিতে প্রায় 2 বছর ধরে প্রমোশন হচ্ছে না, কোনো পার্টিসিপেশন নেই। আমি তো রেগুলার লাইভ করে বলছি, এবং আমি এই জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি, আমি নিজে মুভমেন্ট করব। আমি কয়েক মাস পরে রিটায়ার করবো, তারপর ফুল ফ্রি আমি পিডব্লিউডি, আমি কোনো ইরেসপেক্টিভ অফ সংগঠন, এবং আমি অলরেডি হোয়াটসঅ্যাপে গ্রুপ করেছি, তাতে আমি সখানেক ছেলে পেয়েছি, এবং পিডব্লিউডিতে আমরা সংগঠনগতভাবে ভীষণ দুর্বল। তাই খুব স্বাভাবিকভাবে বুঝতে পারছেন যে যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে এসছে তাদের সিংহভাগ কিন্তু আমার সংগঠনের সদস্য নয়। তারা বলছে দাদা আপনি এগিয়ে যান, আমরা আপনার পিছনে আছি। আমরা বলছি না না, তোমরা আমার সামনে থাকো, আমি তোমার পিছনে আছি, তোমরা লড়বে, তোমাদের অধিকার তোমরা লড়ে নেবে, কেউ তোমার অধিকার লড়ে দেবে না, নিজের অধিকার নিজের লড়ে দেবে। আর এইসব তো প্রেসিডেন্ট সেক্রেটারি হওয়ার কোনো ব্যাপার নেই যে কামড়াকামড়ি করবো। আমার ইস্যুভিত্তিক মানে জোট, ইস্যুভিত্তিক জোট, ইস্যুকে সামনে রেখে, এই প্রমোশনের কোটাকে সামনে রেখে মানে দুটো করতে হবে। একটা হচ্ছে সমস্ত দপ্তরকে নিয়ে একটা জোট বাঁধতে হবে, যাতে প্রমোশনের কোটা এবং 6 বছরের যে পরীক্ষার ব্যাপারটা যেটা আসছে সেটাকে 6 বছর না আরও কমিয়ে নেওয়া, হ্যাঁ। আর শুধুমাত্র পিডব্লিউডির জন্য তাদের যাতে প্রমোশনটা হয় ইস্যুভিত্তিক, তাতে কোনো ঝান্ডা মান্ডা থাকবে না, কোনো ঝান্ডা রং ফং থাকবে না। আর যদি এতে চাপে পড়ে গিয়ে সংগঠনগুলো ঝান্ডা নিয়েও যায়, ভালো কথা, 3টে সংগঠন যদি তাদের 3টে ঝান্ডা নিয়ে যায়, যাক না, একত্রিত হয়ে ডিপার্টমেন্টের কাছে গেলে ভাববে যে এরা অনেক শক্তিশালী, এরা ঐক্যবদ্ধ হতে পেরেছে। আলাদা আলাদা থাকলেই তো ডিপার্টমেন্টের সুবিধা, তো সেটা হলে এটা চাপে, আমি চাপে ফেলে দেওয়ার জন্যই করছি অ্যাকচুয়ালি। আমি পরিষ্কার ঘোষণা করলাম যে চাপে ফেলে দেবো সংগঠনগুলোকে। কিচ্ছু করছে না, কোনো সংগঠন কিচ্ছু করছে না, কোনো সংগঠন করছে না, তাই আমি ব্যক্তিগতভাবে করছি। হ্যাঁ, তো এইটা আমাকে বলেছিল কমরেড মনোজ ব্যানার্জি, আমি নামটা বলে দিলাম, উনি আমার থেকে ওদের 1-2 বছরে বড় হবেন, উনি ব্লক প্ল্যানিংয়ে চাকরি করতেন। ব্লক প্ল্যানিং স্টেট ক্যাডারই রয়ে গেল, ব্লক প্ল্যানিংয়ে কোনো প্রমোশন নেই, ওটা জেলার মধ্যে থেকে, যাতে জেলার মধ্যে থেকে ঘোরাঘুরি করে বলে সাবঅর্ডিনেট, ওখানে যা ওদের যা শক্তিভক্তি যা আছে একটু ওই ব্লক প্ল্যানিংয়ে আছে, আর কোথাও নাই। ব্লক প্ল্যানিংয়ে 34 বছর শাসনেও হলো না, ব্লক প্ল্যানিং স্টেট ক্যাডার হলো না। আমরা চেষ্টা করেছিলাম, আমরাও করতে পারিনি। আমরা তো সরকারের ওই তল্পিবাহী দল নয়, যেটা সাবঅর্ডিনেট ছিল। সরকারের তল্পিবাহী দল হলে তো করতে সুবিধা, আমরা তো সরকারের তল্পি দল না, আমরা এই তল্পি পছন্দই করি না। আমরা মনে করি সংগঠন থাকবে অ্যাপলিটিক্যাল, যেমন ফেটো আছে, ফেটো যেরকম অ্যাপলিটিক্যাল আছে, তাহলে কিছু পাওয়া যাবে। আর ওই ধামাধরা হলে তাদের কেউ কিছু দেয় না। যারা তৈলমাধ্যম করে ধামাধরা, আমার মাথার উপর একজন বসবে, নন টেকনিক্যাল চাকরি না পাওয়া লোক বসবে আমার মাথার উপরে, সে ঠিক করে দেবে আমার সংগঠনের কে নেতা হবে, না, ওইটা আমরা পারবো না, অতটা নিচে নামতে আমরা পারবো না, অতটা মেরুদণ্ড আমাদের ব্যাকা নয়, অতটা আমরা ব্যাখ্যা করতে পারবো না। তো এইটা বলেছে যে প্রমোশনের জন্য নাকি সংগঠনটা ভাগ হয়েছিল। আমি ভাবছি রে ভাই, প্রমোশনের জন্য তাহলে তো ঠিক করেছিল,
যদি এটা হয় যে একটা দপ্তরে প্রথম চালু হয়েছিল, এখন তো সব দপ্তরেই হয়ে গেছে, তাহলে ওরা আসলে কোনো একটা কিছু গুলিয়ে দেওয়ার চেষ্টা ছিল যে সব দপ্তরেই হবে বলে যদি আরও 20 বছর পিছিয়ে দেওয়া যায়। কেন হবে সেটা? এই ইতিহাসটা আমার জানা নেই, আমাকে জানতে হবে, কিন্তু জানবো কীভাবে? সিনিয়ররা তো সব রিটায়ার করে যাচ্ছে। এখন গেজেটেড স্ট্যাটাস আমরা আদায় করলাম, 1974 সালে আমরা গেজেটেড স্ট্যাটাস আদায় করলাম, আর এরা গেজেটেড স্ট্যাটাসের বিরুদ্ধে এই যে একটা বলিষ্ঠ ঘোষণা, এই দেখুন, এই পয়লা এপ্রিল মাসের এই যে নিউজ বুলেটিন, তাতে কি লিখছে দেখুন, কি লিখছে দেখুন। এখন তারা নিজেদেরকে গ্রুপে বলে বড় বড় এ করে, আমরা 12 নম্বর এনে দিয়েছি, তোমরা কি এনে দিয়েছো, তোমরা কি এনে দিয়েছো জবাবটা এখন যারা তল্পি বাহক তারা দেবে, আমরা দেব না। তারা 10 বছরে কি এনে দিয়েছে, হ্যাঁ, সে জবাবটা তারা দেবে, আমরা দেবো না, আমরা তল্পি বাহক নই। কি লিখছে দেখুন, গেজেটেডের আদেশকে উপেক্ষা করে তীব্র আন্দোলনের মধ্য দিয়ে চরম বঞ্চনামূলক বেতন কাঠামোর পরিবর্তন সহ অন্যান্য দাবি দেওয়া অর্জন করবই। 9ই এপ্রিলের ধর্মঘটকে সর্বাত্মক সফল করে সরকারের ও বিভেদকামী মানে আমরা বিভেদকামীদের চক্রান্ত ব্যর্থ করে গড়ে তুলব নতুন ইতিহাস। 30শে মার্চ 1974 কলকাতার এবিটিএ হলে, এবিটিএ হচ্ছে সিপিএমের শিক্ষকদের সংগঠন, কলকাতার এবিটিএ হলে প্রায় 700 সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের বিশাল সমাবেশ এই প্রত্যয়দীপ্ত ঘোষণায় বারংবার মুখরিত হয়ে ওঠে। এবার কি বলেছে তারা, তাদের স্লোগানটা শুনুন। গেজেটেড মর্যাদার পরিচায়ক নয়, সাম্রাজ্যবাদ সৃষ্ট এই ঘৃণ্য প্রথা পরাধীন যুগের কলঙ্কবাহী জনগণ ধিকৃত, আগে এগুলো মুখস্থ থাকতো আমার, দীর্ঘদিন এগুলো বলতে হয় না তো, তাই ভুলে গেছি বলে পেপারটা নিয়ে বসেছি। জনগণ ধিকৃত, অন্তঃশ্বাস শূন্য এবং স্বার্থান্বেষী সুবিধাভোগীদের প্রতীক একটি স্বাধীন দেশের নাগরিকের মর্যাদাহানিকর ব্যবস্থা। প্রকৃত মানুষের সচেতনতা বোধে উপস্থিত সমাবেশ থেকে এই সোচ্চার অভিব্যক্তিও ধ্বনিত হয়ে ওঠে। গেজেটেডকরণের পর তার বিরুদ্ধে কর্মচারীদের প্রতিবাদ প্রত্যাখ্যানের এই ঘটনা রাজ্য সরকারি কর্মচারীদের আন্দোলনের ইতিহাসে অভূতপূর্ব, মানে কালিদাসের ইতিহাস গঠন করে ফেলেছে। সেই দিক থেকে সংখ্যায় স্বল্প হওয়া সত্ত্বেও পশ্চিমবঙ্গের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের এই সংগ্রামকে আজকে ও ভবিষ্যতের মানুষ বারংবার অভ্যর্থিত হবে। থুতু দিচ্ছি আমরা, অভ্যর্থিত কালিদাস করলেও থুতু দিই। এই মর্যাদাবোধের দীপ্ত সমাবেশের প্রতিটি বন্ধুকে এক মহান সংগ্রামের সৈনিকের মতোই গর্বোদ্যত দেখাচ্ছিল। তাহলে 74 সালে তারা গভর্নমেন্টের কাছে 9 দফা দাবি পেশ করে। এইখানে 9 দফা দাবি আছে। তার প্রথম দাবিটা 9 দফা 1, 2, 3, 4 করে দাবি আছে। তার প্রথম দাবিটা বলছি, প্রথম না, প্রথমেরও আগে, 9 দফারও আগে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের দাবি সমূহ 1 নম্বরেও না, হেডলাইনে কি দাবি আছে, গেজেটেড করার আদেশ অবিলম্বে প্রত্যাহার এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের জন্য ঘোষিত তথাকথিত সুযোগ সুবিধাগুলো সম্পূর্ণ পুনর্বিন্যাস সহ। এবারে এই স্কেলের বঞ্চনা এসব লিখছে, এবং সেটা লিখে স্কেল চাইছে হচ্ছে গিয়ে 450, এই যে এইখানটা আছে 450, 825। এখন মজার কথা হলো 450, 825 স্কেলটা হচ্ছে গেজেটেড স্কেল। একদিকে বলছে গেজেটেড চাই না, আরেকদিকে বলছে যে মানে 425 স্কেল দাও, গেজেটেড স্কেল দাও, মানে সোনার পাথর বাটি। এবং কবের থেকে চাইছে, উইথ এফেক্ট ফ্রম 1/4/1969। তাহলে 450 টাকা স্কেল চাইছে 1969 সাল থেকে। তাহলে বন্ধু, তোমরা পে কমিশনের কাছে কেন এটা চাইলে না? পে কমিশনের কাছে তো তোমরা 350 না 370 কি একটা চেয়েছিলে, তখন তোমরা 450 চাওনি কেন? আর তখন যখন 328 টাকা বেতন কমে গেল, হ্যাঁ, সেটা নিয়ে তোমরা আন্দোলন করলে না? যেই আন্দোলনের ফলে একটা নতুন সংগঠন গঠন হলো, যার ফলে সংগঠনটা দুর্বল হয়ে গেল, দুটো সংগঠনই দুর্বল হলো। হ্যাঁ, আশ্চর্য। মানে আমি, তারপরে মজার কথা হচ্ছে, এই 1969 সালে পে কমিশনের কাছে, পে কমিশন না, সিদ্ধার্থ রায়ের কাছে দাবি করেছে 450 টাকা। আর 1921 সালে যখন দ্বিতীয় পে কমিশন হয়েছে, তাদের কাছে দাবি করেছে
কত হওয়া উচিত? আপনাদের যুক্তিতে কি বলে যে 1969 সালে যারা 450 টাকা চায়, তাহলে 12 বছর পরে 1969 যোগ 12 1981, 12 বছর পরে নিশ্চয়ই টাকাটা 3 গুণ চাওয়া উচিত না? সেটা চায়নি। কত চেয়েছে? 425 টাকা মাত্র। টাকা 25 টাকা কমে গেছে, তাদের ডিমান্ড 25 টাকা কমে গেছে। কেন? তখন লালবাড়িতে আছে কমরেডরা, আর যখন ডিমান্ড করেছিল তখন লালবাড়িতে ছিল সিদ্ধার্থ রায়। ওদের লালবাড়িতে কে বসবে বা নবান্নে কে বসবে সেটার উপরে নির্ভর করে ওদের ডিমান্ড হচ্ছে গিয়ে ভ্যারি করে। আমাদের যেটা করে না, আমাদের যেই থাকুক না কেন একই ডিমান্ড। তো যখন কমরেডরা ক্ষমতায় ছিল যুক্তফ্রন্ট সরকারের আমলে, তখন স্কেল কমে গিয়ে যা ডাস্টম্যানদের সঙ্গে এক হয়ে গেল, সেটা নিয়ে প্রতিবাদ নেই, সেটা নিয়ে সংগঠন ভেঙে গেল। আমাদের সঙ্গে তো খাওয়া খাওয়াই নিয়ে ভাঙেনি, যেটা 2015 সালে খাওয়া খাওয়ি হয়ে ভেঙেছে। নিজেদের মধ্যে নেতৃত্বের লড়াই, নেতৃত্বে খাওয়া খাওয়ি, লজ্জাজনক ঘটনা, লজ্জাজনকভাবে ভেঙেছে। কিন্তু 1971 সালে লজ্জাজনকভাবে ভাঙেনি। 1971 সালে ভেঙেছে নীতিগত কারণে, নীতিগত কারণে। এবং আমরা গেজেটের স্ট্যাটাস আদায় করেছি 1974 সালে। এরা লড়াই করে সেটাকে 78 সালে তুলে নিয়েছে। এবারে ঘটনা হচ্ছে যে আমরা স্কেল বাড়ানোর জন্য আমরা একটা বিধানসভা অভিযানের ডাক দিয়েছিলাম। বিধানসভা অভিযানের ডাক দিয়ে ঐক্যবদ্ধ, দেখুন বিধানসভা অভিযান করতে গেলে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররা সারা পশ্চিমবঙ্গে কত, তখনকার দিনে কত আমার আইডিয়া নেই, 2000 2500 কি 3000 হবে হয়তো। 700 জন নিয়ে মিটিং করেছে, বুঝতেই পারছেন। তার মানে সংখ্যাটা কত হবে? খুব বেশি তো হবে না। হ্যাঁ, তাহলে একটা সংগঠন যখন ডিভাইডেড হয়ে গেছে, ওরা 700 নিয়ে মিটিং করছে, আমরাও হয়তো 700 নিয়ে অভিযান করব। কিন্তু 700 জায়গায় যদি আমরা 1400 নিয়ে যেতে পারি, তাহলে তার অনেক বেশি এফেক্টিভ হয়। তাই আমরা স্কেলের আদায়ের দাবিতে আমরা ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দিলাম। এই ঐক্যবদ্ধ আন্দোলন এইখানটা লেখা, এইখানে ছোট্ট একটা চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে কি লেখা করে দিচ্ছি। মেমো নম্বর 15/74, ডেটেড 25/2/1974, টু দ্য জেনারেল সেক্রেটারি, ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট ইঞ্জিনিয়ারিং সার্ভিস অ্যাসোসিয়েশন, PWD অফিস, NRS হসপিটাল, Calcutta. Dear friend, as you know that our organization has taken of mass deputation to Vidhan Sabha with 24 hours stay program thereafter from 6 PM on 5/3/1974 regarding some vital demands of sub-assistant engineers. In view of the extremely alarming situation of the condition of sub-assistant engineers, we have been bound to take this program with the object to be on higher form of movement in future. I will be highly if your organization also calls upon the members of your association to participate in this program. হ্যাঁ, থ্যাঙ্কিং ইউ দিয়ে একটা লিফলেট এনক্লোজ করে দিয়েছে 2/3/74। এটা সই হয়েছে, অফিস সেক্রেটারি থেকে গেছে। এবারে এই চিঠির উত্তরে বিরাট একটা চিঠি দিয়েছে। এই বিরাট একটা চিঠি দিয়েছে, তাতে তারা লিখেছে, আমি এত চিঠি পড়া যাবে না, তাতে তারা লিখেছে চিঠি দিয়ে কেন পত্র দ্বারা নিমন্ত্রণের ত্রুটি মার্জনা করিবেন। ওই যে বিয়ে বাড়িতে নিমন্ত্রণ করা হয় না, পত্র দ্বারা নিমন্ত্রণের ত্রুটি মার্জনা করিবেন, সেরকম পত্র দিয়ে কেন নিমন্ত্রণ করা হয়েছে। আমাদের সঙ্গে তো যাতায়াতের পথে দেখাই হয়, মুখেই বলে দিলে হতো। একটা সংগঠনকে মুখে বলে দিলে তার গুরুত্ব থাকে? এটা কোনদিন হয়? একটা সংগঠন তার ডকুমেন্টস থাকবে না, ডকুমেন্টেশন হবে না। এই যে আমরা চিঠি দিয়ে ডকুমেন্টেশন হয়েছে, ওরা বুলেটিনে ছাপিয়ে দিয়েছে আমাদের চিঠি ওদের বুলেটিনে, তার ডকুমেন্টেশন হয়ে গেল যে ওদেরকে আমরা দিয়েছিলাম। আমরা যদি আমাদের বুলেটিন দেখাতাম তাহলে আপনারা বলতে পারতেন মিথ্যা কথা বলছেন, কিন্তু ওদের বুলেটিন থেকেই দেখালাম যে ওদেরকে আমরা চিঠি দিয়েছিলাম, সেটা ওরা ছাপিয়েছে। এবং ওরা আমাদের বলেছে আগে গেজেটেড স্ট্যাটাসের দাবিটার থেকে সরে আসো, তোমরা আগে গেজেটেড স্ট্যাটাসের দাবির থেকে সরে আসো, তাহলে আমরা যৌথ মুভমেন্টে যাব। অর্থাৎ সোনার পাথর বাটি, আমরা গেজেটেড স্কেল চাইছি, কিন্তু গেজেটেড স্ট্যাটাস থেকে আমরা সরে আসবো, এটা হয় নাকি? যাই হোক, মজার কথা হচ্ছে এরা বিভিন্ন সময় বিভিন্ন সর্বনাশ করেছে। এই যে বইটাই, এই যে দেখছেন সূর্যমুখী ফুল, এই সূর্যমুখী ফুলের বইটায় আমি পড়ে খুব পাজেলড হয়ে গেছি। কারণ এখানেও একটা যে আমাদের নেতৃত্বের কাছে, যেটা আমি যে দুটো জিনিস বললাম, এক বললাম আমাদের নেতৃত্ব বলেছে লোয়ার স্কেল পুয়ার স্কেল দিয়েছিল বলে আমাদের সংগঠন ভাগ হয়েছিল, হ্যাঁ, এবং ওরা বলছে না প্রমোশন পাওয়ার লোভে ভাগ হয়েছিল।
তো প্রমোশন পাওয়ার লোভে ভাগলেও ভালো, আর স্কেলের দাবিতে ভাগলেও ভালো, দুটোতেই আমি ব্যক্তিগতভাবে এগ্রি, কারণ প্রমোশন পাওয়াটা লোভ নয়। কিন্তু এইখানে দেখছি লিখছে পরবর্তীকালে ঘোষকুণ্ডু কমিটির মধ্য দিয়ে এ রাজ্যের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের বেতন কমিয়ে দেওয়া হয়। এই জায়গাটায় কিন্তু আমার একটা বিরাট প্রশ্নচিহ্ন দাঁড়িয়ে গেছে। বেতন যে 328 টাকা যে হলো 300 টাকা, এই যে ঘোষকুণ্ডু কমিশন যে চলে আসলো, তাহলে বেতনটা কি রাজ্য সরকার যুক্তফ্রন্ট সরকার কমিয়েছিল না ঘোষকুণ্ডু কমিশন কমিয়েছিল? এর উত্তর আমার কাছে নেই। এই জায়গাটায় কিন্তু আমার কাছে একটা জিজ্ঞাসা চিহ্ন আছে। এবং আমি তো ধান্দাবাজি করতে আসিনি, আমি তো মানে মিথ্যা কথা বলে সংগঠন বাড়াবো না। আমার কী দায় টাকা পড়েছে মিথ্যা কথা বলে সংগঠন বাড়ানো? এই যে ঘোষকুণ্ডু কমিটি এরাও লিখছে যে টাকা কমে গেছিল, তাহলে এরাও বলছে টাকা কমে গেছিল, আমরাও বলছি টাকা কমে গেছিল, তাহলে আমরা দুটো আলাদা কেন? এই জায়গাটায় আমার জিজ্ঞাসা চিহ্ন। আমার এইটা জিজ্ঞাসা করা হয়নি যে ঘোষকুণ্ডু কমিটির মধ্য দিয়ে একে কমিয়ে দেওয়া হয়। তাহলে পে কমিশন কী রিকমেন্ড করেছিল? 300 কি পে কমিশন রিকমেন্ড করেনি? সেটা কি ঘোষ কমিশন করেছিল? তাহলে ড্রাফটম্যান সার্ভেয়ারদের যে এক করে দেওয়া হয়েছিল সেই রিপোর্টের আমি অংশ পড়েছি, যে মানে ওইটা একদম কোট করা কমরেড কেজি বোসের যে উক্তি, মানে কেজি বোসের যে মানে ঐতিহাসিক সুপারিশ এতটা ইংরাজিতে, সেই রিপোর্ট কিন্তু আমি নিজে পড়েছি। সেখানে ড্রাফটম্যান সার্ভেয়ারদের সঙ্গে এক করে দেওয়ার কথা বলা আছে। এই জায়গাটা আমার কিন্তু গুলিয়ে গেছে। এবং আরেকটা বিষয় হচ্ছে, কি মজার কথা লিখছে দেখুন, এটা হচ্ছে কি আপনার সংযোগ এপ্রিল 2008 আমার কাছে আছে, আপনারা ইচ্ছা করলে এটা এই জায়গাটা লিখছে দিলীপ বন্দ্যোপাধ্যায় বেতন স্কেল বৃদ্ধি। দিলীপ বন্দ্যোপাধ্যায় লেখাটা উল্টে যাচ্ছে, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন না হয়তো। সেখানে কি লিখছে শুনুন কি লিখছে। স্মরণ রাখা দরকার যে বেশ কয়েক বছর আগে বিরোধীরা হাইকোর্টে মামলা করে এসআইদের স্কেল অনেকটা বাড়াবার রায় এনেছিল। তার বিরুদ্ধে লড়াই করে সেই রায় বাতিল করার ব্যবস্থা করেছিল সমিতি। বুঝুন, কালিদাসকে আমরা ভুল বলি? আমাদের সংগঠন লড়াই করে হায়ার স্কেল আদায় করে নিয়ে এসেছিল, কিন্তু এরা বাধা দিয়ে আটকে দিচ্ছে গায়ের জোরে। মানে কন্টেন্ট আপনারা তো বুঝতেই পারছেন, ডিএ মামলা নিয়ে বুঝতে পারছেন না যে মামলা করা কতটা কঠিন জিনিস। একটা রাজ্য সরকার যদি মামলার এগেনস্টে চলে যায়, তাহলে মামলা করে যে কত কঠিন সেটা একটা ছোট্ট ক্যাডারের পক্ষে সম্ভব হয় না। আজকে ডিএটা যেহেতু সকলের দাবি, তাই সেই জন্য সমস্ত সংগঠনের লোকরাই চাঁদা দিচ্ছে। এবং আমার কলিগ চাঁদা দিচ্ছিল, তাকে লাল চক্ষু দেখানো যায়, তুই ওদেরকে চাঁদা দিচ্ছিস কেন? সাবঅর্ডিনেট থেকে বলেছে, সাবঅর্ডিনেটের সদস্য, কিন্তু চাঁদা তুলে দিয়েছে, মানে নিজে একা দেয়নি, চাঁদা তুলে দিয়েছে। তখন এই তুই চাঁদা দিচ্ছিস কেন? ওদের অডিট হয় না, কিচ্ছু হয় না, মানে বাধা দিচ্ছে। তা বিকাশবাবু ভাই কাদের লোক? বিকাশবাবু তো সেই মামলা লড়তে যাচ্ছে। কি লিখছে? কেননা পেছনের দরজা দিয়ে সুযোগ অর্জন করার জন্য আমরা সংগ্রাম করি না। এই জন্যই যখন দেখা গেছে মামলা করে একাংশ স্কেল বাড়িয়ে নেবার পর কেউ তাকে সার্বজনীন স্কেলে পরিণত করে নিয়েছে বা মামলার পার্টি হওয়ার সুযোগ নিয়েছে, আমরা সেই সুবিধাবাদী পথে কর্মচারীদের যেতে দিইনি, তাই আমরা এর বিরোধিতা করেছিলাম। আরও কথা কি লিখছে? সমস্ত পদ বন্ধ হওয়ার পরই কেবল মামলার প্রসঙ্গ ট্রেড ইউনিয়ন বিচার করে। এ প্রসঙ্গে আরও উল্লেখযোগ্য যে সারা দেশে আমাদের সমিতি একমাত্র যারা এসআইদের গেজেটেড করাকে প্রত্যাখ্যান করেছিল। নিজেরা স্বীকারোক্তি করলো তারা বলছে এ প্রসঙ্গে আরও উল্লেখযোগ্য যে সারা দেশে আমাদের সমিতি একমাত্র যারা এসআইদের গেজেটেড করাকে প্রত্যাখ্যান করেছিল। এরপরে কি লিখলো? আর যারা গেজেটেড ছিল বা নতুন করে পেয়েছিল তারা কেউ করেনি, কারণ কেউ কালিদাস না। হ্যাঁ, আর যারা গেজেটেড ছিল বা নতুন করে পেয়েছিল তারা কেউ তা করেনি। বোঝো, অন্যেরা করেনি, অন্যেরা অপরাধী। অন্যেরা কালিদাস না বলে করেনি, তুমি কালিদাস বলে করেছো, আবার তুমি 450 স্কেল চাইছো। মানে এদের যে লেখা ঠেকা এতে। আচ্ছা, তারপরে কি এইটা কেন বেরিয়েছিল? একটা ভুল অর্ডার বেরিয়েছিল 2008 সালের মার্চ মাসে, একটা ভুল অর্ডার বেরিয়েছিল যাতে আমাদের মায়না বেতন বাড়ছিল না। সেখানে কি লিখছে?
সেখানে লিখছে, এটা ঠিকই, কি লিখছে দেখুন, কর্মচারী সংগঠনের কাজটা কি দেখুন, সাবঅর্ডিনেট কি কাজ করে, তারা সংগঠনের আমাদের কাজ করে না অন্যদের কাজ করে। এটা ঠিকই যে এই মুহূর্তে আদেশনামাতে যথেষ্ট অসঙ্গতি ও ত্রুটি রয়েছে, মানে ওই যে আমাদের 12 নম্বর স্কেলে যে আদেশনামা বেরিয়েছে তাতে ভুল ছিল, সেই ভুল নিয়ে আমরা প্রতিবাদ করেছি। সেটা লিখছে, এটা ঠিকই এই মুহূর্তে আদেশনামাতে যথেষ্ট অসঙ্গতি ও ত্রুটি রয়েছে, তাই এখনই প্রয়োজন নিজেদের ঐক্যকে আরও মজবুত করে অসুবিধাগুলি দূর করার চেষ্টা করা। ভালো কথা, এই পর্যন্ত মেনে নিলাম। তারপরে কি লিখছে, তার আগের কাজ হলো আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সর্বশক্তি নিয়োগ করে রক্ষা করা রাজ্যের অনুকূল পরিবেশকে। এই আমাদের সরকারি কর্মচারীদের কাজ পঞ্চায়েত নির্বাচনের কোনো পক্ষে রয়ে লড়া? আমার সার্ভিস রুল এটাকে, আমাদের সার্ভিস কন্ডাক্ট রুল কি এটাকে পারমিট করে? এক্ষেত্রে দ্বিতীয় কোনো, মানে পঞ্চায়েত নির্বাচন আগে জিততে হবে। 2008 সালে তো আপনারা জানেন ভরাডুবি হয়েছিল পঞ্চায়েতে। এক্ষেত্রে দ্বিতীয় কোনো প্রসঙ্গ চিন্তায় স্থান পেতে পারে না। দাবি আদায় করেছে সমিতি, ত্রুটি বিচ্যুতি কাটানোর দায়িত্ব পালন করবে আমাদের সমিতি, তার জন্য কোনো দালালের প্রয়োজন হবে না। কিন্তু সেই সাফল্য অর্জন করতেও আসন্ন পঞ্চায়েত নির্বাচনে পরিপূর্ণভাবে পরাস্ত করতে হবে রাজ্যের অগ্রগতি ও উন্নয়ন বিরোধী সমস্ত শত্রুদের। অর্থাৎ আমার এই 12 নম্বর স্কেলের যে ভুল অর্ডারটা বেরিয়েছে, সেই ভুল অর্ডারটাকে শুদ্ধ করতে গেলে নাকি আগে পঞ্চায়েত নির্বাচনে বিরোধী দলকে হারাতে হবে, তা নাইলে নাকি এটা করা যাবে না। মানে এই যে যা খুশি বলে। হ্যাঁ, এবারে এইটাও দেখালাম, এটাও দেখিয়েছি, এইবারে দেখাই এইটা 10 টাকা দিয়ে, এটা একটা মেমোরেন্ডাম 10 টাকা দিয়ে বিক্রি করেছিল। এইটা সামারি অফ দ্য মেমোরেন্ডাম, এখানে 4105 টাকা, এই দেখুন 4105 টাকা লেখা আছে। 4105 থেকে 9600 পর্যন্ত চেয়েছিল, 4105 টাকা। জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এইখানে 4105 টাকা চেয়েছিল। আবার মজা শুনুন, মানে এরা যে কত পিংপং বলের মতন যে মানে কত যে ভোল বদল করে, সেটাই আমি আপনাদের দেখাচ্ছি। এইটা যুগান্তর পত্রিকা 1/10/1990, 1/10/1990 কমরেড মনোজ চক্রবর্তী, তৎকালীন জেনারেল সেক্রেটারি, তিনি একটা বিবৃতি দিয়েছিলেন, জুনিয়র ইঞ্জিনিয়ার ডেজিগনেশন চাইনা বলে বিবৃতি দিয়েছেন। এই যে এইখানে আছে, এটাকেও আপনারা বললে আমি কমেন্ট বক্সে প্লেস করে দেব। আচ্ছা, মজার কথা শুনুন, এরা কিভাবে মানে নিজেদের অবস্থান পরিবর্তন করে। প্রথম কথা 4105 টাকা ডিমান্ড করেছিল, পরবর্তীকালে 2007 সালে আবার 5000 টাকা চেতে বাধ্য হয়েছে। তোর তো চাওয়ার মুখই নাই। 4105 টাকা চেয়েছি, সরকার 4500 দিয়েছে, আর পে কমিশন 4800 দিয়েছে। তোমার চাওয়ার মুখ আছে? তুমি 4105 চেয়েছো, তোমাকে অনেক বেশি দিয়ে দিয়েছে, আবার চাও কোন হিসাবে? তুমি 4105 চেয়েছো, এই যেখানে লেখা আছে, এই 10 টাকা দিয়ে কিনেছি, এই 10 টাকা এখানে লেখা আছে, এখানে ₹10 লেখা আছে। তখন আমি সাবঅর্ডিনেট করি, পয়সা দিয়ে এটা কিনেছিলাম। হ্যাঁ, রেখে দিয়েছি, পয়সা দিয়ে কেনা জিনিস যত্ন করে রেখে দিয়েছি। তুমুল তর্কাতর্কি হয়েছে সেই সময়, কেন 4105 চাওয়া হয়েছে, আমাকে প্রচণ্ড লাল চক্ষু দেখানো হয়েছে সেখানে। তো তোমার তো ভাই স্কেল চাওয়ার অধিকারই নেই। তারপরে আবার কি করছে, যা বাবা, হ্যাঁ, ডেজিগনেশন 1990 সালে বললো জুনিয়র ইঞ্জিনিয়ার ডেজিগনেশন চাই না, এইখানে আবার ডেজিগনেশন চেয়েছে। এই জায়গাটায় চেয়েছে ডেজিগনেশন। কি লিখছে দেখুন, রিনেমিং অফ দ্য ডেজিগনেশন অফ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। তাহলে 1996 সালের 4th বেতন কমিশনের কাছে এরা প্রথমে 81 সালে এরা বাধা দিয়েছিল, 1981 সালে বাধা দিয়েছিল, 90 সালে পেপার বিবৃতি করেছিল যে ডেজিগনেশন চাই না জুনিয়র ইঞ্জিনিয়ার। 96 সালে পাল্টি খেয়ে লিখছে, ফলোয়িং দ্য লং cherished demand of the association, overseer estimator was designated as sub-assistant engineer in the
early 60s. With the passage of time, there are many changes of different designation under central and state governments. The central government has designated the section officers as of PWD as junior engineer and requested to state governments to follow it to keep up similarity. তাহলে এখানে বলছে সেন্ট্রাল গভর্নমেন্টে সিপিডাব্লিউডি ওই সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের জুনিয়র ইঞ্জিনিয়ার করেছে এবং সমস্ত রাজ্য সরকারকে অনুরোধ করেছে যে সিমিলারিটি রাখার জন্য, প্যারিটি রাখার জন্য সমস্ত রাজ্য সরকারকে বলেছে তোমরা এখন থেকে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নাম পাল্টে জুনিয়র ইঞ্জিনিয়ার নামটা নাও। অন্যান্য রাজ্যগুলো নিয়েছে, এরা পোতপাকা, এরা কি করছে? তাহলে এইটা রাজ্য সরকারের কাছে অনুরোধ করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট, পে কমিশন সেটা মেনে নিয়েছে। দ্য সেকেন্ড স্টেট পে কমিশন অলসো অপিন্ড ফর সাচ চেঞ্জ অফ ডেজিগনেশন, তাহলে পে কমিশনও মেনে নিয়েছে। হাউএভার our organization at that time considered the proposal as premature since the designation of the sub assistant engineer was prevailing in the most of the state then. বলছে এটা এখন প্রিম্যাচিওর, কারণ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বিভিন্ন স্টেটে এখনও সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারটাই রয়ে গেছে, তাই এটা এখন প্রিম্যাচিওর। হ্যাঁ, and particularly in our state the designation sub assistant engineer has been adhered for easy identification of the very post of engineering personnel in charge of development works in the rural areas by the people at large and by the beneficiaries in particular. এইবারে কি বলছে? এইবারে বলছে now when almost all the state have changed the designation of the SAs and the question of maintaining parity with the central structure is advancing, we feel that time has matured now, গাদা জল ঘুলিয়ে খায়, has matured now for the changes, renaming the designation SAs as junior engineer to keep similarity with the central and other state government. তাই বলছে এখন বেশিরভাগ রাজ্যে এটা হয়ে গেছে, তাই এখন এটা আমরা নিতে পারি। অর্থাৎ আমরা যেটা বলতাম, যেটা গোখলে বলেছিল যে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো, সাবঅর্ডিনেটের হচ্ছে উল্টো, হোয়াট ইন্ডিয়া থিংস টুডে বেঙ্গল থিংস টুমরো। সারা ইন্ডিয়া হওয়ার পরে আমরা হব, আমরা পথপ্রদর্শক হব না, আমরা পথপ্রদর্শক হব, আমরা জুনিয়র ইঞ্জিনিয়ার হব, আমাদের দেখে দেখে সবাই, তা না, সবাইকে দেখে আমরা হব। এখানেও মানলাম ঠিক আছে, ভুল করেছে, ভুল বুঝেছে, ভালো কথা। হ্যাঁ, 81 সালে ভুল করেছিল, 90 সালেও ভুল করেছিল, 81 আর কত যোগ করলে 96 হয়, 81 10 91, 15 বছর পরে ভুল বুঝেছে, ঠিক আছে, তাও ভালো কথা। 15 বছর পরে ভুল বুঝেছে, ভুল বুঝে 15 বছর পরে ভুল বুঝেছে, ভালো কথা না, আবার বদমাইশিও করেছে। আমরা যখন ক্ষিতি গোস্বামীর সঙ্গে বসে জুনিয়র ইঞ্জিনিয়ারটা আদায় করে নিয়ে এসেছিলাম, কারণ আমরা জুনিয়র ইঞ্জিনিয়ার আদায় করতে পারলে সেন্ট্রাল স্কেল দাবি করব। ওরাও তো বোঝে, আমরা বুঝি, ওরা কি বোকা? আমাদের তো জুনিয়র ইঞ্জিনিয়ার করার মূল দাবিটা হচ্ছে সারা ভারতবর্ষের সঙ্গে যদি আমার ডেজিগনেশন মেলে তাহলে আমাকে ডিপ্রাইভ করতে অসুবিধা হবে, আমরা কোর্টে চলে যাব। কি লেখছে দেখুন, মানে কত বড় দ্বিচারিতা এবং কত বড় পিংপং বলের মতো নিজেদেরকে, মানে শুধু এদিক ওদিক করছে। প্রথম পে কমিশন তার কাছে চাইলো না টাকা, 350 টাকা চাইলো, কে 370, 50 থেকে 70-এর মধ্যে দেখাক, অন্য কিছু চাইলে দেখাক, পে কমিশনের মেমোরেন্ডাম দেখাক। আমি যেমন মেমোরেন্ডাম দেখালাম, এই যে সব মেমোরেন্ডাম আছে। তারপরে 74 সালে চাইলো 450 টাকা, 74 সালে 450 টাকা বেড়ে গেল। 12 বছর আগে 74 সালে চাইলো না, এফেক্ট চাইলো 69 সাল থেকে। তাহলে তারপরে 81 সাল, 12 বছর পরে 1200 টাকা 1200 থেকে 1500 টাকা চাওয়া উচিত, চাইলো কত? 425, 25 টাকা কমে গেল দাবি। কেন? জিনিসের দাম কমে গেছিল, তাই জন্য পে কমিশন বসেছিল, দাবি কমে যাচ্ছে কেন? এই হচ্ছে সাবঅর্ডিনেট। এবারে 81 সালে পে কমিশনকে দিয়ে করতে দিল না জুনিয়র ইঞ্জিনিয়ার, 90 সালে বড় বড় বিবৃতি দিল, পুরোটা পড়লেই দেখবেন কালিদাসের লেখা, এত পড়ে বোঝানো সম্ভব না, আর চাইলে দিয়ে দেবো ছবি তুলে। এবারে
এই যে সংযোগ, এই সংযোগে কি লিখছে, সংযোগটা হচ্ছে 2007 সালের জুন মাস, 37 বর্ষ, তৃতীয় সংখ্যা জুন মাস। কি লিখছে দেখুন, পে কমিশনের কাছে জুনিয়র ইঞ্জিনিয়ার চেয়েছে, অথচ সরকারের কাছে তলায় তলায় বাধা দিচ্ছে, মানে বেইমানি করছে কিরমভাবে দেখুন। অর্থমন্ত্রীকে চিঠি দিচ্ছে 4/4/2007 অর্থমন্ত্রীকে চিঠি দিচ্ছে, মাননীয় মন্ত্রী মহোদয়, অর্থ ও রাজস্ব বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার, মহাকরণ, কলকাতা। বিভিন্ন ইঞ্জিনিয়ারিং দপ্তরে কর্মরত সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের দীর্ঘদিনের বকেয়া কিছু চাকরিগত সমস্যা সমূহের জরুরি সমাধান প্রসঙ্গে। এই হচ্ছে চিঠির সাবজেক্ট। ভিতরে কি লিখছে, আপনার অবগতির জন্য এটাও জানাই যে আলোচ্য সময়কালে কয়েকবার বিভেদকামী বা মামলামুখী সংগঠনের পক্ষ থেকে পূর্ত দপ্তরের উচ্চতম কর্তৃপক্ষের সঙ্গে যোগ সাজসে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ডেজিগনেশনটিকে পরিবর্তন করে জুনিয়র ইঞ্জিনিয়ার করা ও তার ভিত্তিতে উচ্চতর বেতনক্রমের দাবিতে উচ্চ আদালতে মামলা করার উদ্যোগ গ্রহণ করা হয়, কিন্তু সময়োচিত নজরদারির মধ্য দিয়ে সেই উদ্যোগগুলি কার্যকরী করতে আমরা দিইনি। ভেবে দেখুন, পে কমিশনের কাছে চাইলো, আমরা ভাবলাম 15 বছরের পরে বোধহয় ওদের সুবুদ্ধি হয়েছে, পে কমিশনের কাছে চাইলো যে জুনিয়র ইঞ্জিনিয়ার দাও। পে কমিশনের কাছে জুনিয়র ইঞ্জিনিয়ার দিয়ে দিলে ওই 5000 স্কেলটাই কিন্তু হতো, 4800 রিকমেন্ড হতো না, 5000 স্কেল দিতে বাধ্য হতো। তারপরে, কারণ আমরা তো মামলা করে দেবো, আমরা তো আগেও মামলা করেছিলাম, আমরা মামলা করে দেবো। তারপরে তারা তলায় তলায় বলল, মানে মন্ত্রী তো নাম নিতে পারে না, পূর্ত দপ্তরের উচ্চতম কর্তৃপক্ষ মানে হচ্ছে পূর্ত দপ্তরের মন্ত্রী ক্ষিতি গোস্বামী, তার সঙ্গে আমরা বসে ঠিক করেছিলাম যে আমরা জুনিয়র ইঞ্জিনিয়ার ডেজিগনেশনটা চালু করব। সেইটা করে আমরা স্কেল আদায়ের দাবি করব, স্কেল না দিলে মামলা করব, সেগুলো ওরা বুঝেছে। তাই জন্য স্কেল পেলে ওদের লস হয়ে যাবে। হ্যাঁ, ওদের কোনো কোনো ক্যাডারের মানে সিনিয়রদের নেতাদের তো আমাদের জুনিয়রদের সঙ্গে গ্যাপ কমে যাবে, হিংসা। আমারও 1400 টাকা বাড়লে ওরা তো 100 টাকা বাড়বে। ওই সেই হিংসা, মানে নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গ, একটা কথা আছে না, আমাদের প্রবাদ আছে না, নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গ। তো আমার বাড়বে আর ওর বাড়বে। সেই দিনের ছোকরা নাক টিপলে দুধ পড়ে, ওর 1400 টাকা বেতন বাড়বে, আমার মাত্র 100 টাকা বাড়বে, দরকার নাই। হ্যাঁ, তাই জন্য তারা তলায় তলায় সংযোগ করে আমাদের এই উদ্যোগকে কার্যকরী করতে দেয়নি। কি লিখছে, সময়োচিত নজরদারির মধ্য দিয়ে সেই উদ্যোগগুলি কার্যকরী করতে দিইনি আমরা। তাহলে এই যে মোটামুটি আপনাদেরকে বললাম, সমস্ত ওদের পেপারস দিয়েই বললাম। হ্যাঁ, একটা জিনিস আমার কাছে খুবই ঘোটালা এবং ওই ঘোষকুণ্ডু কমিটি বিষয়টা আমি ঠিক বুঝতে পারছি না, এটা আমার জানা দরকার। কিন্তু যাদের থেকে জানবো তারা তো রিটায়ার করে গেছেন, মানে মারা গেছেন, আর বলার মতন অবস্থায় নেই। কারণ 1971 সালে যারা চাকরি করতেন, বুঝতেই পাচ্ছেন, 71-এর পরে 30 আর 25 55 বছর হয়ে গেছে। তো যারা নেতৃত্বে ছিলেন তারাই তো এগুলো খোঁজ রাখেন, তাদের নেতৃত্ব তো আর বাচ্চা ছেলে হয় না। তাই তারা তখন 100-র উপরে, 150, 100 এরকম হয়তো বয়স, বা খুব জুনিয়র যারা ছিলেন তাদের বয়স 90-এর উপরে। হ্যাঁ, তাদের সবাইকে চিনিও না, যে গিয়ে জানবো, বুঝবো। যাই হোক, তো এই হচ্ছে কালিদাসের ইতিহাস। সুতরাং কালিদাসরা এখন অনেক কিছু বলবে, ডিএর দাবি কথা বলবে, অথচ ডিএর বিরুদ্ধেও এরা এখন বলে, তখন বলতো না। স্কেলের দাবি আপনাদের পড়ে শোনালাম। এবং এরপরে যেদিন আমি লাইভে আসবো, পরে একদিন কিন্তু এই 2015 সালে আমাদের সংগঠনটা কেন ভেঙেছিল, এবং সর্বনাশের লোক মানে জুনিয়র ইঞ্জিনিয়ারদের পিছন দিক দিয়ে টেনে ধরার লোক সবসময় থাকে। পলিটিক্যাল ধামাধারা হলেই তাই থাকবে, তাদের অনেক রকম বাইন্ডিংস থাকে। পলিটিক্যাল ধামাধারি হলেই হবে। একটা সেই 34 বছর একটা ধামাধারি ছিল, আমাদের পিছন দিকে টেনে নামিয়েছে। এখন একটা ধামাধারি হয়েছে, তার পিছন দিকে টানছে, তারা কিচ্ছু করে দেখাতে পারেনি। সাবঅর্ডিনেট যে বলে তোমরা 14 বছরে কি করলে দেখাও, কি করে করবো আমরা, তোমাদের মতন আরেকটা দালাল তৈরি হয়ে গেছে। তো তোমরা যেরকম দালালি করেছো 34 বছর, আরেকটা দালাল তৈরি হয়ে গেছে। নইলে আমরা রিকমেন্ড আদায় করে নিতে পারতাম, দিয়ে আনতে পারতাম না। দিয়ে সবার দাবি, কিন্তু যেমন 13 মাসের বেতন নিয়েছে বিডিওরা, 14 মাসের বেতন নিয়েছে পুলিশরা, বিভিন্ন ফেটো যেরকম 17 থেকে 19, 19 থেকে 21 স্কেলে টপকিয়েছে, সেভাবে আমরাও কিছু নিতে পারতাম। আমরাও জুনিয়র ইঞ্জিনিয়ার ডেজিগনেশনটা প্রথম দিকে নিয়েছি,
আমরা প্রথম দিকে টাকা পয়সা চাইনি, জানি টাকা পয়সা চাইলে গভর্নমেন্ট জুনিয়র ইঞ্জিনিয়ারও দেবে না, কারণ আমরা যখন একসঙ্গে সবটা চেয়েছিলাম তখন ফাইল চেপে গেছিলো, তখন আমরা ভুলতে দিই যে এই যে 4 বছর লাগলো কেন। 2011 সালে পরিবর্তনের পরে 2015 সালে জুনিয়র ইঞ্জিনিয়ার হলো, 4 বছর লাগলো কেন? কারণ শুরুতে আমরা ভুল করেছিলাম, আমি সেই মিটিংয়ে ছিলাম না, বানিয়ে টানিয়ে মেমোরেন্ডাম বানিয়ে প্লেস করে দিয়েছে। আমি পরে মিটিংয়ে এসে দেখি যে সব কিছু চেয়ে বসেছে। আমরা হায় 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 কী করেছে, কী করেছে, এ তো পাওয়া যাবে না। বলে কেন? আরে স্কেল পেলের ডিমান্ড, সার্ভিস, সিনিয়র সার্ভিসের ডিমান্ড, এসব করলে দেবে না, আগে জুনিয়র ইঞ্জিনিয়ারটা নিয়ে নাও, তারপরে অন্যগুলো দাবি করো। কিন্তু দুর্ভাগ্য যে জুনিয়র ইঞ্জিনিয়ার যখন ডেজিগনেশনটা হলো তার 2-1 মাস আগে আমাদের সংগঠনটা ভেঙে গেল। সংগঠনটা ভেঙে গিয়ে যে যার নিজের ঘর গুছাচ্ছে আর একে অপরের করছে আর কি। আর সর্বনাশ, আমাদের সব টার্গেট পেয়ে এখন তো আমাদেরকেই সর্বনাশ করার চেষ্টা করে, কিচ্ছু করেনি। সুতরাং যারা ডিএর বিরুদ্ধে আন্দোলনে যায় তাদেরকে বলুন 14 বছর তো তারা 14 বছরে বা 10 বছরে কি করেছে, কি করতে গেছিল? বলবে ডিএর বিরুদ্ধে কি গেছিলাম? না, প্রমাণ করতে পারবেন যে আমরা ডিএর বিরুদ্ধে গেছিলাম? কি করতে গেছিলেন? কোন দাবিতে গেছিলেন? কোন দাবি আদায় করতে গেছিলেন বলুন? 15 নম্বর স্কেলের দাবি আদায় করতে গেছিলেন? ডিএর দাবি আদায় করতে, ডিএর দাবি কি করেছিলেন? সমস্ত মন্ত্রীদের নেতাদের তো, মানে কলকাতায় যত মন্ত্রী যত নেতা সবাই তো হাজির ছিল, মঞ্চ ভেঙে পড়ে। তাহলে সেই মঞ্চ থেকে কি ডিএর দাবি তুলেছিলেন কেন্দ্রীয় ডিও দিতে হবে, নাকি বলেছিলেন সেন্ট্রাল গভর্নমেন্টকে দিতে হবে? এটা আমাদের কাজ, সরকারি কর্মচারীদের কাজ যে 100 দিনের টাকা পাচ্ছে কি পাচ্ছে না তার দায় কি জুনিয়র ইঞ্জিনিয়ারদের দায়? জুনিয়র ইঞ্জিনিয়াররা দিল্লিতে গিয়ে লড়াই করে কোন খাতে সেন্ট্রাল কি টাকা দিচ্ছে না সেটা জুনিয়র ইঞ্জিনিয়ারদের দেয়? এ তো একই হলো। ইরাকে কি হচ্ছে? ইরাকে বোম পড়েছে, টাকা দাও। হ্যাঁ, কিউবায় কি হয়েছে, টাকা দাও। হ্যাঁ, ইরানে কি হয়েছে, টাকা দাও। এই কোঅর্ডিনেশন কমিটি যেটা করতো, সাউথে যেটা করতো, রাশিয়া, আমেরিকা, ইরাক, এইসব জায়গায় বিদেশে চলে যেত। স্কেলের দাবি করলেই চাকরিটাই থাকবে না। বিজেপি গভর্নমেন্ট সেই সময় মানে চাকরিই থাকবে না, আগে চাকরি বাঁচা, তারপরে ইরাক, আমেরিকা, ইরান, আমেরিকা, কিউবা, ভিয়েতনাম সব জায়গায় চলে যেত। এও তাই, ডিএর দাবি করলে 100 দিনের কাজ, 100 দিনের কাজ কি আমাদের কাজ? আমাদের 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 এটা কাজ 100 দিনের কাজ, বা কোন খাতে সেন্ট্রাল গভর্নমেন্ট কি টাকা দিচ্ছে কি দিচ্ছে না সেটা জুনিয়র ইঞ্জিনিয়ারদের দায়িত্ব? ইঞ্জিনিয়ারদের দায়িত্ব নিয়ে আসা, নাকি ইঞ্জিনিয়ারদের উন্নয়নের কাজটা করার দায়িত্ব? আশ্চর্য। মানে ধামা ধরলে সর্বনাশ হবেই। ধামা ধরা সংগঠন ছাড়তে হবে, পশ্চিমবঙ্গের এই স্ট্যাটাসটাকে ছাড়তে হবে, অরাজনৈতিক হতে হবে। ফেটো যেরকম অরাজনৈতিক, তার জন্য ফেটো কিছু হলেও পাচ্ছে, ফেটোও তো কিছুটা পেয়েছে। এই যে 17, তারপরে 19, তারপরে 21, তারপরে 24, এইভাবে যে স্কেল টপকাচ্ছে, ফেটোর তো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে জয়েন করলে চিফ ইঞ্জিনিয়ার পর্যন্ত সেটা গোনা হয়। আর আমরা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যেই প্রমোশন পেলাম আমার সার্ভিস হয়ে গেল 0। আমার সেই দিন থেকে নতুন করে গোনা হচ্ছে, আমার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সার্ভিসটা কাউন্টিং হচ্ছে না। কেন হবে না? যদি এমন হয় যে 8, 15, 24, ওরা তো 8, 15, 24 পায়, প্রমোশন পেলেও পায় না পেলেও পায়, আমরা কেন 8, 15, 24 পাবো না? ধরুন আমি 8 বছরে 13 নম্বর স্কেলে গেছি, 15 বছরে আমি 14 নম্বর স্কেলে গেছি, 18 বছরের মাথায় আমি 16 নম্বর স্কেলে গেছি প্রমোশন পেয়ে, তাহলে 24 বছরের মাথায় আমি 17 নম্বরে যাবো না কেন? ওরাও তো যাবে। তাহলে একই ইঞ্জিনিয়ার ওরা পাচ্ছে, ওরা পাস করলে স্কেল পেয়ে যাচ্ছে, আমরা পাস করলে চেয়ার না পেলে স্কেল পাচ্ছি না। আমরা পাস করলে কেন স্কেল পাবো না? 15 নম্বর স্কেল ডিমান্ড আমরা করছি যাতে সবাই পায়, কিন্তু যারা পাস করছে তারা কেন 6 বছরের মাথায় পাবে না? আর আমরা ডিমান্ড করছি সবার জন্য 8 বছর, আর পাস করলে 6 বছরের মাথায়। একে আমাদের অযৌক্তিক ডিমান্ড। এই ডিমান্ডগুলো করবে না দামাদারি হলে, করছে না, এখনও করছে না। ভাবে এখনও সাবঅর্ডিনেট হয় কোথায় কোনদিন ক্ষমতায় আসবে, কোনো দিন আর ক্ষমতায় আসবে না, সেগুড়ে বালি। সুতরাং নিজেদের লড়াই নিজেদেরকেই লড়তে হবে। সমস্ত সাব ইঞ্জিনিয়ারদের বলছি যে একটা গ্রুপ তৈরি করা হোক, অরাজনৈতিক গ্রুপ। যখনই যে সমস্যা হবে আমরা সেই গ্রুপের মাধ্যমে, এখানে কোনো নেতা ফেতার দরকার নেই, কে প্রেসিডেন্ট, কে সেক্রেটারি, কে অর্গানাইজেশন সেক্রেটারি, কে জয়েন্ট সেক্রেটারি, এইসব ডেজিগনেশন গালভরা নামের দরকার নাই। যখনই আমাদের সমস্যা হবে
আমরা সেগুলো নিয়ে যাব, আন্দোলন করব, এক এক দেড়শো ছেলে নিয়ে যাবো। যখনই ওই হয়ে যায়, ওই কেউ কেউ পদ পেয়ে যায়, তখন 4-5 জনের বেশি আর খুঁজে পাওয়া যায় না। কিন্তু কারো যদি পদ না থাকে সবারই দায়িত্ব, আর না হলে কেউই যাবে না। এবং প্রেস কনফারেন্স করবো দরকার পড়লে। তাই এই আজকে এর কথা এখানেই শেষ করলাম। ধন্যবাদ, নমস্কার।